চট্টগ্রামের সীতাকুণ্ড সন্দ্বীপ রুটে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালু, সন্দ্বীপবাসীর জন্য নতুন যুগের সূচনা বললেন প্রধান উপদেষ্টা। সেনাবাহিনীকে নিয়ে দেশে ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। আওয়ামী রাজনীতি নিষিদ্ধের দাবিতে ফের সোচ্চার এনসিপি। গণহত্যা মামলায় আটকাদেশের তথ্য ফাঁসে গা ঢাকা দিচ্ছে আসামিরা। উদ্বিগ্ন ট্রাইব্যুনাল, পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার ক্ষমতা চায় প্রসিকিউশন। এবং রাজধানীতে জমজমাট ঈদ কেনাকাটা, মার্কেট, বিপণী বিতান সহ ফুটপাতেও উপচে পড়া ভিড়। বাস, ট্রেনে শুরু স্বস্তির ঈদযাত্রা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। চট্টগ্রামের সীতাকুণ্ড সন্দ্বীপ রুটে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাগরপথে চালু হয়েছে ফেরি সার্ভিস। সোমবার সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে এ সেবার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের 6 উপদেষ্টা। এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা বলেন, সন্দ্বীপবাসীর জন্য এটি একটি নতুন যুগের সূচনা। কবির শাহ দুলালের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চট্টগ্রামের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপ। এই রুটে ফেরি চলাচল শুরু হওয়ায় দ্বীপ উপজেলা সন্দ্বীপের 4 লাখ মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো। এখন থেকে বাস, ট্রাক ও প্রাইভেট কার সহ সব ধরনের যানবাহন সরাসরি দ্বীপে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হওয়ায় পূরণ হলো সন্দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগের স্বপ্ন। এর আগে গত 19 মার্চ সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া সাগরপথে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়। আজ একই ফেরি দিয়ে আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করে। বিআইডব্লিউটি এর কর্মকর্তা জানান, সীতাকুণ্ড সন্দ্বীপ রুটে যাতায়াতে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগে। ফেরিতে 35টির মতো যানবাহনের পাশাপাশি 600 জন মানুষ চলাচল করতে পারবে। এদিকে ফেরির পাশাপাশি বিআরটিসি বাস চলাচলও উদ্বোধন করেন উপদেষ্টারা। দুপুরে বাঁশবাড়িয়া থেকে ফেরিতে করে উপদেষ্টারা সন্দ্বীপে যেয়ে সুধী সমাবেশ করেন। এই সময় ভার্চুয়ালি যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এই সময় সন্দ্বীপকে নৌবন্দর করার ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রত্যেককে নিজ নিজ উপজেলার উন্নয়নের কাজ করতে হবে। সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কবিরা গুপ্তছড়া ঘাট উন্মুক্ত করা, ঢাকা কবিরা বাস চালু করা, ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ এবং নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ছোট ছোট উদ্যোগগুলো সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। এতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে। এই দেশের অস্তিত্বকে নষ্ট করার জন্য দেশে এবং বিদেশে বহু চক্র কাজ করছে। এই সরকারকে বলতে চাই, যেই সংস্কার করে যাচ্ছেন এটা এখনো দেশের লোক দেখে নাই। আর যেটা দৃশ্যমান সংস্কার হতে পারে সেটা অবিলম্বে শুরু করেন। সেনাবাহিনীকে বিতর্কিত করতে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করা মঙ্গলজনক নয় বলেও মন্তব্য করেন তিনি। অতীতে ফ্যাসিস্ট সরকার আমলে যেভাবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বকে বিপন্ন করা হয়েছে, আজকে আবার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার
বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশ সেই সেনাবাহিনীকে আমরা দেখেছি বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা করা। দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানিয়ে গণমাধ্যম কর্মীদের সত্য ঘটনায় জাতির সামনে তুলে ধরার আহ্বানও জানান তারেক রহমান। আপনারা যদি আপনাদের অবস্থান এই বিষয়গুলো সত্যভাবে জাতির সামনে তুলে ধরেন, তাহলে অবশ্যই আমরা এই ষড়যন্ত্র। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আগামীর বাংলাদেশে কেউ আর দলের নাম ও মার্কা দেখে ভোট দেবে না বলে আশা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আর দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের শাসনামল ছিল আইয়ামে জাহেলিয়াতের সময়, তাই দলটির নিবন্ধন বাতিল করে চিরকালের মতো বাংলাদেশ থেকে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। কমিটির পদ পাওয়ার পর প্রথমবার উড়োজাহাজ থেকে নেমে শতাধিক গাড়িসহ শোডাউন দিয়ে নিজ জেলা পঞ্চগড়ে আসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দেবীগঞ্জের বিজয় চত্বরের পথসভায় তিনি বলেন, কথা নয়, কাজের মাধ্যমে নিজের সক্ষমতা প্রমাণ করবে এনসিপি। আমরা কাজ করে দেখাতে চাই এবং সেই কাজের সুযোগটি আপনাদের কাছে চাই। আমরা খুব শীঘ্রই আপনাদের দ্বারে দ্বারে আমাদের দল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পৌঁছে যাব। রাজনীতির মাঠে ভুল করলে শুধরে দিতে সবার প্রতি অনুরোধ করেন সার্জিস আলম। বিভিন্নভাবে ব্যবহার করেছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া কসবা মহিলা কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বক্তব্যে তিনি বলেন, গুম, খুন, নিপীড়ন সহ গত 15 বছরে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠাকারী আওয়ামী লীগকে চিরকালের মতো রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী জাহেলিয়াতের সব অপকর্মগুলো সেখানে বিদ্যমান ছিল। আপনারা জানেন, আমি গতকাল বলেছিলাম 10টা ফিরাউন এবং 10টা ফিরাউনকেও যদি একত্র করা হয়, তাহলে হাসিনার মতো এত বড়, এত দুর্ধর্ষ, এত জুলুমকারী আর হইতে পারবে না। আগামী বাংলাদেশে ফাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের সাথে জাতীয় নাগরিক পার্টির সহাবস্থান থাকবে প্রতিজ্ঞা করে যারা ফাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে তাদেরকে শত্রু বলে গণ্য করার কথা জানান হাসনাত আবদুল্লাহ। আমাদের শত্রু জ্ঞান আমরা তাকেই করব যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করবে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। দেশে জরুরি অবস্থা জারি হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুঞ্জনকে গুজব হিসেবে উড়িয়ে দিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে জানিয়ে তিনি বলেন, ঈদের লম্বা ছুটির সময়ে রাজধানীতে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গেল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নানা তথ্য। বিভিন্ন সূত্রে কেউ কেউ বলছে দেশে জারি হবে জরুরি অবস্থা। তবে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জরুরি অবস্থা জারি হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বিষয়কে গুজব হিসাবে উড়িয়ে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। আমরা ভিজিলেন্সি একটুও কমাই নাই। আপনারা জানলে জেনেও থাকতে পারেন যে শুধু নর্মাল যে পেট্রোলিং হচ্ছে পুলিশের তা না, আমার মেইন স্ট্রিট থেকে একটা লিস্ট করা আছে, প্রতি রাত্রে 2 জন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোলিং কদ্দূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছেন সারা রাত। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে, আমরা সবাই চেষ্টা করছি যাতে যেই স্টেবিলিটিটা আছে ইনশাআল্লাহ এটা মেইনটেইন করতে পারি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে উল্লেখ করে ঈদের লম্বা ছুটিতে রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান থাকবে বলেও জানান তিনি। এই সময় যে বরাবর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো না হয় সবগুলোই নেওয়া হবে ইনশাআল্লাহ, এবং আমরা সতর্ক থাকব যাতে আনটুয়ার্ড কিছু না হয়।
এ সময় নাম ঠিকানা ঠিক থাকলে অবৈধ পথে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো আটকে পড়া বাংলাদেশিদের দেশটিতে ফেরত পাঠাবে বলেও জানান তিনি। মোস্টলি ওই যে দালালের খপ্পরে পড়ে অস্ট্রেলিয়া যাওয়া যাবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। কঠোর সতর্কতার পরও ফাঁস হয়ে যাচ্ছে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানার তথ্য। ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পরপরই তা জেনে যাচ্ছেন পুলিশ কর্মকর্তা আসামিরা। সুযোগ বুঝে কর্মস্থল ছেড়ে গা ঢাকা দিচ্ছেন তারা। সংকট উত্তরণে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের ক্ষমতা চায় প্রসিকিউশন। কাজী পাপ্পুর বিশেষ রিপোর্ট। রামপুরায় গণহত্যা মামলায় এডিসি রাশিদুল ইসলাম, রামপুরার তৎকালীন ওসি মশিউর রহমান এবং এসআই তরিকুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় ৯ মার্চ দুপুরে। ওই দিনই গা ঢাকা দেন তারা, অথচ তথ্য গোপন রাখতে আদালতেও তাদের নাম উচ্চারণ করা হয়নি। গ্রেফতারি পরোয়ানা জারির সাথে পর্যায়ক্রমে যুক্ত থাকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, চিফ প্রসিকিউটরের অফিস, ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস, আইজিপি অফিস এবং সংশ্লিষ্ট থানা। প্রসিকিউশন জানায় সরকারি এইসব অফিসের কেউ না কেউ তথ্য পাচার করে আসামিদের বাঁচাতে সাহায্য করছে। ট্রাইব্যুনালের জুলাই অগস্ট গণহত্যার ম্যাক্সিমাম আসামি হলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আর আমার এই যে প্রসেসটা দেখছেন, এর মধ্যে 80% প্রসেসটাই হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাত ধরে। যারা আমাদের আসামি আছে তারা আগে থেকে ইনফর্ম হয়ে যাচ্ছে, অথবা জাস্ট ওয়ারেন্ট হওয়ার সাথে সাথে ইনফর্ম হচ্ছে, অথবা অল্প কিছু আগের সময় ইনফর্ম হচ্ছে। হয়ে দেখা যাচ্ছে যে ওনারা তাদের কর্মস্থলে ছিল ঠিক যখন আমাদের গ্রেফতারি পরোয়ানাটা জারি হয়েছে তখন, কিন্তু যখন কার্যকর করতে যাওয়া হয়েছে ঠিক তার আগ মুহূর্তে উনি আর ওনার কর্মস্থলে নাই। এ যাবৎ প্রায় 20 জন পুলিশ কর্মকর্তা গ্রেফতারি পরোয়ানা জারির পর গা ঢাকা দিলেও কিছুই করতে পারেনি নিরুপায় প্রসিকিউশন। এটা রোধ করার ব্যাপারে তাদের ভূমিকাটা অন্যতম প্রধান। এই ব্যাপারে তাদের দৃষ্টি আকর্ষণ আমরা করেছি এবং আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব নিশ্ছিদ্র করা সেটার কাজও আমরা করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আগের মতোই বলছি যে অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। এই অবস্থায় থানা পুলিশের মতো আদালতের পরোয়ানা ছাড়াই আসামি গ্রেফতারের ক্ষমতা পেতে ট্রাইব্যুনালের আইনের 6 ও 9 ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। রুল 6 ট্রাইব্যুনাল 1-এর আমরা সংশোধন করার উদ্যোগ নিয়েছি। সেখানে আমরা প্রসিকিউটর, আমরা ইচ্ছা করলে এবং তদন্ত সংস্থা উইদাউট পাসিং দ্য অর্ডার অফ অ্যারেস্ট বাই দ্য ট্রাইব্যুনাল আমরা এই ক্ষমতাটা যাতে পেতে পারি। এদিকে দেশ ত্যাগের পর গ্রেফতারি পরোয়ানা জারি হাস্যকর বলে মনে করেন আইনজীবীরা। এই উপদেষ্টাগুলা যে এটা অথর্ব, এটা তারা যখন জেনে যায় আমলারা, তখন তাদেরকে দিয়ে উল্টাপাল্টা কাজ করায়, এই আজেবাজে কাজ করায়। দেশ থেকে বিদেশ থেকে সুন্দর মতো আয়োজন করে পার করে দেয়, পরের দিন পার করেই বলে যে তুমি বিদেশে যাওয়া নিষেধাজ্ঞা। এখানে ইনফরমার আছে, কিংবা ভিতর থেকে সহযোগিতা করার লোক আছে, কিংবা ইনফরমেশন লিক করার লোক আছে। এই সমস্ত কারণেই এটা হয়ে থাকবে, এছাড়া অন্য কিছু কারণ থাকতে পারে না। 23 মামলায় এখন পর্যন্ত 145 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এর মধ্যে 94 জনকে গ্রেফতার করা যায়নি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যার বিচার দ্রুত শেষ করা সহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। এদিকে গণহত্যা মামলার সংখ্যা ও তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ জানিয়ে সংকট সমাধানে জনবল বাড়ানোর তাগিদ দিয়েছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলছেন, আন্তর্জাতিক মানের বিচার করতে গেলে যৌক্তিক সময় লাগবেই। কাজী পাপ্পুর আরেকটি রিপোর্ট। 7.5 মাসেও বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ জানান জুলাই আগস্ট আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা। গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেন শহীদ পরিবারের সদস্যরা। এখনো অনেক অপরাধী ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভও জানান তারা। আমার ছেলের খুনিরা এখনো কেন বাহিরে? আমি কোনো বিচার পাই না, এর জবাব চাই এই তাজুল ইসলাম সাহেবের কাছে। ট্রাইব্যুনাল নামে রঙ্গমঞ্চ তৈরি করেছে, আমরা বিচারের নামে প্রহসন দেখতেছি, আমরা বিচারের নামে কোনো প্রহসন দেখতে চাই না। এদিন জুলাই গণহত্যায় মামলার সংখ্যা ও তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রয়োজনীয় দক্ষ ও সৎ জনবল বাড়ানোর তাগিদ দিয়েছেন বিচারক। চিফ প্রসিকিউটর বলছেন, দ্রুত বিচারের দাবি উঠতেই পারে, তবে আন্তর্জাতিক মানের বিচার করতে গেলে যৌক্তিক সময় লাগবে, এটাই স্বাভাবিক। জটিলতম অপরাধ, জটিলতম তদন্ত পদ্ধতি, বিচারের পদ্ধতি, সেটাকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে। 6 বা 7 মাস সময় ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির তদন্তের জন্য যথেষ্ট না। আন্তর্জাতিক এবং দেশীয় স্ট্যান্ডার্ড মেনটেন করে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যতটুকু সময় দরকার সেটা আমরা নেব, যতটুকু প্রসিডিওর মেনটেন করা দরকার সেটা আমরা করব।
এদিকে 2016 সালে রাজধানীর কল্যাণপুরে জাজ বিল্ডিংয়ে 9 তরুণকে জঙ্গি আখ্যা দিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে প্রথমে তো মাস্টারমাইন্ডদেরকে বের করার চেষ্টা করছি এবং সরাসরি যারা সম্পৃক্ত গ্রাউন্ডে ছিল সেগুলোকে আগে আইডেন্টিফাই করা হচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 23টি মামলা বিচারাধীন। এর মধ্যে শুধুমাত্র একটি মামলা তদন্ত শেষ হয়েছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর বড় বড় শপিং মলগুলোর মতো ফুটপাতেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। নানা বয়সী ক্রেতাদের আনাগোনায় রাজধানীর ফুটপাতগুলোতে কেনাকাটায় বিরাজ করছে উৎসবের আমেজ। বাজারে বাড়তি দামের অভিযোগ থাকলেও দোকানগুলোতে নতুন পোশাকের পর্যাপ্ত যোগান থাকায় খুশি ক্রেতা সাধারণ। আর ভালো বেচা বিক্রির আশা জানালেন বিক্রেতারাও। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। ঈদকে ঘিরে রাজধানীর ফুটপাতের মার্কেটগুলো জমে উঠছে উৎসবের আমেজে। মিরপুরের হোপ মার্কেটে যেন তিল ধারণের ঠাঁই নেই। নারী ও শিশুদের পরিচ্ছদে স্বাদ ও সাধ্যের সমন্বয় ঘটাতেই এই ক্রেতা সমাগম। প্রচণ্ড ভিড় ঠেলে পছন্দের পোশাক খুঁজে পাওয়ার আনন্দের অনুভূতি জানালেন ক্রেতারা। আমি তো মাত্রই আসছি, ওভাবে দেখা হয়নি, মনে হচ্ছে আছে কালেকশন ভালোই। সব ধরনের পোশাক পাচ্ছি, কিন্তু অবস্থা যা অবস্থা, মানে রাস্তাঘাটে হাঁটার কোনো অবস্থা নাই। মানে আজকে আসছি, কিছু কিনি নাই, দেখতেছি, মাত্র শুরু করলাম। নিজের জন্য কিনেছি, বাচ্চা আছে, বাচ্চার জন্য কিনবো। বাচ্চার জন্য জামা কিনছি, বোনের জন্য কিনছি, আর একটা চাদর কিনতেছি। অবস্থা খুবই খারাপ, মানে মানুষ হাঁটার মতো অবস্থা নাই আর কি। দাদা ভাইয়ের জন্য ফতুয়া কিনলাম, তারপর টপস, ভালো কালেকশন উঠেছে, অল্প প্রাইসে ভালোই পাওয়া যাচ্ছে। অনেক ভালো লাগছে, আমার সাথে আমার বোন এসেছে, আমি অনেক কিছুই কিনবো। গত কয়েকদিন ধরে ক্রেতা সমাগম বেড়েছে জানিয়ে বিক্রেতারা জানালেন বেচা বিক্রির হালচাল। এদের কালেকশন আলহামদুলিল্লাহ ভালো, বেচা কিনি আলহামদুলিল্লাহ অনেক ভালো, তবে আগের মতো নাই, গত বছরের থেকে ভালো ছিল বেচা কিনি। ব্যবসার পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানিয়ে চাঁদ রাত পর্যন্ত ক্রেতাদের চাহিদা মেটাতে প্রস্তুত বিক্রেতারা। আশা তো করি চাঁদ রাত পর্যন্তই থাকবে। ঈদের পোশাক আশাকের কেনাকাটায় রাজধানীর ফুটপাতের মার্কেটগুলো বেশ জমজমাট হয়ে উঠেছে। রাজধানীর হোপ মার্কেটে এসে কেউ হোপলেস হচ্ছেন না, এমনটাই জানাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ঈদ ঘিরে কুষ্টিয়ার পোড়াদহে জমে উঠেছে পাইকারি ও খুচরা ব্যবসার হাট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম এই কাপড়ের হাটে পাওয়া যাচ্ছে নিত্য নতুন ডিজাইনের সব কাপড়। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতাদের উপস্থিতিতে মুখর এখন পোড়াদহ বাজার। নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। কুষ্টিয়া পোড়াদহ কাপড়ের হাটের সুনাম রয়েছে দেশ জুড়ে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি পাইকারি ও খুচরা কাপড় বেচাকেনা হয় এই হাটে। তাই দেশের বিভিন্ন জেলা থেকে কাপড় কিনতে ব্যবসায়ীরা ছুটে আসেন এই পোড়াদহ মার্কেটে। বরাবরের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে দোকানগুলোতে রয়েছে ক্রেতাদের ভিড়। এখানে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, গামছা, বিছানার চাদর, 3 পিস, 2 পিস, প্যান্ট, শার্ট পিস সহ বিভিন্ন ধরনের জামাকাপড় কম দামে পাওয়া যায় বলে এখানে ছুটে আসেন পাইকারি ব্যবসায়ী সহ সব ধরনের ক্রেতারা। মার্কেট করতে আসছি পোড়াদাতে, পোড়াদায় খুবই রিজনেবল দামে সবকিছু পাওয়া যায়। ড্রেস অনুযায়ী মানে এখানে একটু ইউনিক ড্রেস পাওয়া যাচ্ছে, অন্যান্য বাইরে যেগুলো নাই এখানে আসলে আমি সেগুলো পাচ্ছি। পোড়াদাতে পাইকারিতে মানে প্রোডাক্ট পাওয়া যায়, এজন্য আর কি পোড়াদাতে আসছি। 7 থেকে 8,000 টাকা মার্কেট করছি, তো নেক্সটে আরো কিছু বাদ আছে, ওইগুলোও করব। ঈদ উপলক্ষে মার্কেট করতে এসে আমার বেশ ভালোই লাগছে, কারণ এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে, অনেক কালেকশনও দেখছি যেগুলো খুব পছন্দ হয়েছে। ঈদ উপলক্ষে এবার সব ধরনের পোশাকই বেশি বিক্রি হওয়ায় খুশি বিক্রেতারাও। প্রথম রোজার থেকে 2-3 রোজা পর্যন্ত বেচাকেনা কম ছিল, 5 রোজা পর থেকে বেচাকেনা আলহামদুলিল্লাহ অনেক বেশি। এখানে শাড়ি, লুঙ্গি, কম্বল, 3 পিস, বিছনার চাদর, শীতকালের চাদর, মানে এভরিথিং একটা মানুষের যা কিছু লাগে সবকিছুই পাওয়া যায়। পোড়াদহ হাটে এসে কারো যেন জানমালের ক্ষতি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টিম কাজ করছে বললেন এই কর্মকর্তা। পোড়াদহ আহমদপুর ফাঁড়ির অধীনে স্পেশাল টিম, তারা সারা রাত ধরে আমাদের ডিউটি থাকে এবং থানার স্পেশাল টিমও আমাদের থাকে এবং সেখানে নিয়মিত আমাদের স্পেশাল ডিউটি করছে। পোড়াদহ কাপড়ের হাটে বর্তমানে 1000-এরও বেশি দোকান রয়েছে, যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে 15,000-এরও বেশি মানুষের। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ।
রেলযাত্রার প্রথম দিনে সোমবার বেশিরভাগ ট্রেনই সময় মতো ঢাকা রেল স্টেশন ছেড়ে গেছে। বাড়তি চাপ সামাল দিতে সম্ভাব্য সব রকম প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। টিকিটবিহীন যাত্রী ঠেকাতেও নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। এদিকে বাস যাত্রায় এখন পর্যন্ত বাড়তি ভাড়ার অভিযোগ নেই শিডিউল বিপর্যয়ও। তবে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় অনেক যাত্রী দিনের ভ্রমণকেই নিরাপদ মনে করছেন। সুরাইয়া মুন্নিকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ঈদ যাত্রায় সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করে বাসে। মূল ভরসা বেসরকারি পরিবহন। অনলাইনে টিকিট পাওয়া গেলেও অধিকাংশ যাত্রীকেই কাউন্টার থেকে টিকিট নিতে দেখা যায়। রাজধানীর গাবতলী, সায়দাবাদ ও মহাখালী টার্মিনালের বিভিন্ন জায়গা থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করেন যাত্রীরা। তবে এখনো পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ নেই। ভাড়া আগেরটাই, রাজশাহীর ভাড়া ছিল 700 টাকা, এখন 700 টাকায়। যাত্রীর চাপটা এখনো ওইরকম হয় নাই, আর ভাড়া আমাদের সবসময় আগেরটাই থাকবে। ছিনতাই ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় ঈদ যাত্রায় দিনের ভ্রমণকেই নিরাপদ মনে করছেন যাত্রীরা। এই ভয়টা তো আছে, এই জন্য সকালবেলা আসে বের হওয়ার, আর কি রাতে বের হওয়ার এখন আর সাহস হয় না। রাতে যানবাহন যাতায়াত করাটা খুবই রিস্কি, হ্যাঁ, এই জন্য সবাই দেখা যাচ্ছে দিনে যাওয়াটাকে প্রিফারেবল মনে করতেছে। কারণ ঈদে সবাই তার ফ্যামিলির জন্য কেনাকাটা করে নিয়ে যায়, মান্থলি একটা স্যালারি পায়, সেটা হচ্ছে বাসায় নিয়ে যাবে। যারা চোর তারা সুযোগ নিবে চুরি করার, এখনই তো ওদের সুযোগ ঈদের সময়, এটা অলরেডি শুরু হয়ে গেছে, এরকম খবর পাইতেছি আমরা। এদিকে ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিনে ঢাকা রেল স্টেশনে দেখা যায় উপচে পড়া ভিড়। তবে যাত্রায় কোনো রকম ঝক্কি পোহাতে হয়নি বলে জানান যাত্রীরা। দীর্ঘ ছুটির আনন্দে নিজেদের অনুভূতির কথাও জানান ঘরমুখ মানুষ। ভালো লাগতেছে, আরো তো লাগতেছে বাড়িতে যাবো এখন। কোনো প্রকার সমস্যা ফিল করি নাই, বা আগের মতো এত কোনো গ্যাঞ্জামও নাই। ঈদ কাছাকাছি চলে আসলে তো চাপ পড়বে গাড়িগুলো, না আগে চলে যাচ্ছে। বাড়তি চাপ সামাল দিতে সব রকম প্রস্তুতি সহ টিকিটবিহীন যাত্রী ঠেকাতে সতর্কতার কথা জানান ঢাকা রেল স্টেশন ম্যানেজার। আমরা সবসময় সঠিক সময় পরিচালনার চেষ্টা করি। কোনো রকমের যান্ত্রিক সমস্যা না হলে সাধারণত ট্রেন বিলম্ব হয় না। বিভিন্ন স্তরে চেকিং ব্যবস্থা আছে, যার জন্য যাতে বিনা টিকিটে কোনো ব্যক্তি ট্রেনে উঠতে না পারে সেই ব্যবস্থা আছে। আর টিকিটধারী যাত্রীরা যাতে ট্রেনে উঠতে পারে সেই জন্য সর্বোচ্চ সচেষ্ট আমরা আছি। যাত্রী সেবা নিশ্চিতে আন্তনগর ট্রেনের কর্মকর্তাদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। হার্ট অ্যাটাকের পর তামিম ইকবালের স্বাস্থ্যের উন্নতি হয়েছে। হার্টে ব্লক ধরা পড়ায় বসানো হয়েছে রিং। কাশিমপুরের কেপিজে হাসপাতালের আইসিইউ থেকে তাকে নেওয়া হয়েছে সিসিইউতে। যদিও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তামিম। এদিকে এ ঘটনার পর স্থগিত করা হয় বিসিবির কার্যনির্বাহীর 19তম বোর্ড সভা। তামিম ইকবালের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টাও। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। সোমবার সকালে বিকেএসপির 3 নম্বর মাঠে গড়ায় মোহামেডান ও শাইনপুকুরের ম্যাচ। টস পর্বে মোহামেডানের অধিনায়ক হিসেবে থাকেন তামিম ইকবাল। তখনও সবকিছু ঠিক ছিল। এরপর হঠাৎ অসুস্থ বোধ করেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে নেওয়া হয় কাশিমপুর কেপিজে হাসপাতালে। চিকিৎসকরা জানান তার হার্ট অ্যাটাক হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত হলেও পরিস্থিতি অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি। এর মধ্যে কেপিজে হাসপাতালে চিকিৎসা চলতে থাকে। হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ায় বসানো হয় রিং। এরপর ধীরে ধীরে অবস্থার উন্নতি হয় তামিমের। আইসিইউ থেকে তাকে নেওয়া হয় সিসিইউতে। চিকিৎসকরা জানালেন তার অবস্থা। ডক্টর মারুফ ওনারই স্টেটিং করা করেছেন এবং ভেরি এফিশিয়েন্টলি ওনার এই ব্লকটা চলে গেছে। বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম টেকনিক্যাল কন্ডিশনে ছিল, স্টেটিং এর পরেও এখনো উনি অবজারভেশনে আছেন। বিকেএসপির চিফ ক্রিকেট কোচ মঞ্জু দত্ত জানালেন ঘটনার বিবরণ। সকালে টস করলো, তার কিছুক্ষণ পরে বলে আমি অসুস্থ। তারপরে মেডিকেল এখানে আসছে, মেডিকেল থেকে যাওয়ার পরে যখন পালস পাওয়া যাচ্ছে না, এটা দেখে আমি হতাশ। আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না। তবে ডাক্তার একটা খুব ভালো ডিসিশন নিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে না তুলে পুনরায় তাকে এখানে মেডিকেলে নিয়ে আসছে। এদিকে তামিম ইকবালের এই অবস্থা জানার পর দ্রুতই ছুটে যান পরিবারের সদস্যরা, বিসিবি সভাপতি ফারুক, পরিচালক ফাহিম সহ বিসিবি সংশ্লিষ্ট অনেকেই। এদিন বিসিবির কার্যনির্বাহী কমিটির 19তম বোর্ড সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। তামিমের স্বাস্থ্যের খোঁজও নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মুদাসসির আলী, মোহনা সংবাদ।
আইএফআইসি ব্যাংকের প্রায় 4 কোটি 15 লাখ টাকা প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদুর রহমানের আদালত এই আদেশ দেন। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। আইএফআইসি ব্যাংকের প্রায় 4 কোটি 15 লাখ টাকার প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদুর রহমানের আদালত এই আদেশ দেন। গেল 15 ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে সাহিবুর রহমান বাদী হয়ে সাকিব সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন। ওই দিন ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতের বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন। সাকিব আল হাসান ছাড়া মামলার অপর আসামি হলেন সাকিব আল হাসানের এগ্রো ফার্ম লিমিটেড এমডি শাহাগীর হোসেন, প্রতিষ্ঠানটির পরিচালক এমদাদুল হক ও মালাইকা বেগম। পরবর্তী আসামি এমদাদুল হক ও মালাইকা বেগমকে আদালতে হাজিরা দিলেও অন্য আসামিরা হাজির না হওয়ায় আদালতে তাদের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেন। সর্বশেষ সোমবার এই মামলায় সাকিবকে গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন আসামি পলাতক থাকায় বাদী পক্ষ তার বিরুদ্ধে সম্পদ ক্রোকের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। মামলা সূত্রে জানা যায়, বিভিন্ন সময় সাকিব আল হাসানের মালিকানাধীন এগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করেন। তার বিপরীতে 2টি চেক ইস্যু করে সাকিবের মালিকানা প্রতিষ্ঠানটি। তবে চেক উদ্ধার করা গেলেও পর্যাপ্ত টাকা না থাকায় ডিজনার হয়। 2টি চেকের অর্থের পরিমাণ প্রায় 4 কোটি 15 লাখ টাকা। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। শিক্ষার্থী সহ সব ধরনের ভিসা ফি 7% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। আগামী 9 এপ্রিল থেকে স্বল্প মেয়াদী পর্যটন ভিসার জন্য আবেদনকারীকে গুনতে হবে 127 পাউন্ড। এছাড়া 5 বছর ও 10 বছর মেয়াদী ভিসার ফি করা হয়েছে 848 এবং 1059 পাউন্ড। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। চিকিৎসা, শিক্ষার্থী সহ সব ধরনের ভিসা, স্পন্সরশিপ ও নাগরিকত্ব ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। আগামী 9 এপ্রিল থেকে স্বল্পমেয়াদী পর্যটন ভিসার জন্য আবেদনকারীকে গুনতে হবে 127 পাউন্ড, যা বর্তমানে 115 পাউন্ড। সোমবার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। এছাড়া দীর্ঘমেয়াদী পর্যটন ভিসা ফি হিসেবে 432 থেকে 475 পাউন্ড নির্ধারিত করা হয়েছে। আর 5 বছর ও 10 বছর মেয়াদী ভিসার ফি করা হয়েছে 848 এবং 1059 পাউন্ড। বর্তমানে এ ফি 771 এবং 963 পাউন্ড। এদিকে 3 বছর মেয়াদী দক্ষ কর্মী ভিসার ফি করা হয়েছে 769 পাউন্ড এবং 5 বছর মেয়াদী কর্মীদের জন্য 1420 থেকে বাড়িয়ে 1519 পাউন্ড করা হয়েছে। এছাড়া যারা ইটিএ ভিসার জন্য আবেদনে আগ্রহী তাদেরকেও 9 এপ্রিলের পর থেকে 10 পাউন্ডের পরিবর্তে গুনতে হবে 16 পাউন্ড। ভিসার পাশাপাশি স্পন্সরশিপ এবং নাগরিকত্বের জন্য আবেদনের ফিও বাড়ানো হয়েছে। দক্ষ কর্মীদের স্পন্সরের ক্ষেত্রে 525 পাউন্ড স্পন্সর ফি দিতে হবে নিয়োগকর্তাদের। বর্তমানে যুক্তরাজ্যে নাগরিকত্ব লাভের আবেদন নিবন্ধিত করতে 1351 পাউন্ড ফি দিতে হয়। 9 এপ্রিল থেকে ফি হবে 1445 পাউন্ড। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ইসরায়েলি হামলায় মারা গেছেন গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম। পৃথক হামলায় প্রাণ হারিয়েছে আরও 12 ফিলিস্তিনি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অভিযোগ করেছেন গাজাবাসীকে ধ্বংস করতে সুপেয় পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। এদিকে ইস্তানবুলের মেয়র ইমামোগলুকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়েছে তুরস্কের একটি আদালত। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গাজায় কিছুতেই থামছে না ইসরায়েলি বর্বরতা। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে লাগাতার প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু সেনারা। সোমবার ভোর থেকে চালানো ইসরায়েলি হামলায় গাজা জুড়ে নতুন করে মারা গেছে নারী ও শিশুসহ 12 ফিলিস্তিনি। ইসরায়েলি বর্বরতায় গত 1.5 বছরে প্রাণহানি 50,000 আর আহত ছাড়িয়েছে 1 লাখ। এর আগে রোববার রাতে খান ইউনিসের নাসির হাসপাতালে বোমা হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম মারা গেছেন বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মাত্র 5 দিন আগেই গাজার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন বারহুম।
ইসরায়েলি বর্বরতা নিয়ে দীর্ঘদিন পর মুখ খুলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বিশ্ব পানি দিবস উপলক্ষে দেয়া ভাষণে তিনি অভিযোগ করেন, ফিলিস্তিনিদের ধ্বংস করতে সুপেয় পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। গাজায় সমস্ত মৌলিক পরিষেবা বন্ধ করে তারা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে ইয়েমেনে হুতি যোদ্ধাদের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। গেল কয়েকদিনের ধারাবাহিকতায় সোমবার রাতেও সাদা প্রদেশের সাহার ও সাকিন জেলায় বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ওদিকে ইস্তানবুলের মেয়র একরাম ইমামগুলকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়েছে তুরস্কের একটি আদালত। এছাড়া সন্ত্রাসী গোষ্ঠীকে সহযোগিতা করার আরেকটি অভিযোগে তাকে গ্রেফতার দেখানোর আবেদন নাকচ করে দেন বিচারক। ইমামগুলকে আটকের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রামের সীতাকুণ্ড সন্দ্বীপ রুটে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালু। সন্দ্বীপবাসীর জন্য নতুন যুগের সূচনা, বললেন প্রধান উপদেষ্টা। সেনাবাহিনীকে নিয়ে দেশে ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। আওয়ামী রাজনীতি নিষিদ্ধের দাবিতে ফের সোচ্চার এনসিপি। গণহত্যা মামলায় আটকাদেশের তথ্য ফাঁসে গা ঢাকা দিচ্ছে আসামিরা। উদ্বিগ্ন ট্রাইব্যুনাল, পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার ক্ষমতা চায় প্রসিকিউশন। এবং রাজধানীতে জমজমাট ঈদ কেনাকাটা, মার্কেট, বিপণী বিতান সহ ফুটপাতেও উপচে পড়া ভিড়। বাস, ট্রেনে শুরু স্বস্তির ঈদযাত্রা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।